আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের দ্বিতীয় অধ্যায়ের আজকে চতুর্থ পর্ব। এই 4 নম্বর ক্লাসে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। এটা বিবিএ অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2020 সালে আসছিল। ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য এই অঙ্কটা গুরুত্বপূর্ণ। এটা থার্ড ইয়ারের বই, এই কারণে থার্ড ইয়ারের প্রশ্নই বেশিরভাগ, কিন্তু নিয়ম তো সবার জন্য সেম। তো এটা 2020 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছিল। আর এই টাইপের প্রশ্নগুলাই পরীক্ষায় বেশিরভাগ আসে। আপনি থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হন আর ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হন, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রশ্ন আমরা একটু পড়ি। পড়ার পর দেখবো এটা নতুন নিয়মে প্রেজেন্ট ভ্যালু বের করতে হয়। অন্য একটা নিয়মে এর আগের ক্লাসে আমি দেখাছিলাম কিভাবে প্রেজেন্ট ভ্যালু বের করতে হয়, কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সেম এটার মধ্যে কি বলছে, দ্য রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ইজ 10%, compute the net present value and IRR internal rate of return should the project be accepted or not। এই প্রজেক্ট কি অ্যাকসেপ্ট করা উচিত নাকি উচিত না। তো এটা কমেন্ট করব। আমরা কমেন্ট করার জন্য কি করতাম, প্রেজেন্ট ভ্যালু বের করতাম, কিন্তু এটারও প্রেজেন্ট ভ্যালু বের করবো, কিন্তু অন্য একটা নিয়মে বের করতে হবে। আচ্ছা, প্রশ্নটা আমরা একটু পড়ি। Tahmid Company Limited is considering an investment project with expected life of 5 years. প্রজেক্টের জীবন আয়ুষ্কাল হলো 5 বছর। The project requires an initial cash outflow of টাকা 1 লাখ। ইনিশিয়াল আউটফ্লো মানে প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 1 লক্ষ টাকা। The expected cash flows certain equivalent coefficient and present value of টাকা 1 at the rate of 10% or as flow, 10% ডিসকাউন্ট রেট, ঠিক আছে। আচ্ছা, তো এখানে প্রথম বছরে দেখি, আমাদের প্রথম বছরে সিএফএটি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স মানে প্রথম বছরে ক্যাশ ফ্লো ছিল 20,000 টাকা এবং প্রথম বছরে সার্টেন ইকুইভ্যালেন্ট ছিল 0.95। এই পর্যন্ত আমরা দেখি, এটা না দেখি এটা পরে বলবো। তারপর দ্বিতীয় বছরে ক্যাশ ফ্লো ছিল 60,000 টাকা, সার্টেন ইকুইভ্যালেন্ট ছিল 0.80। তৃতীয় বছরে ক্যাশ ফ্লো ছিল 40,000 টাকা এবং কি সার্টেন ইকুইভ্যালেন্ট ছিল 0.70। চতুর্থ বছরে ক্যাশ ফ্লো ছিল 30,000 টাকা এবং কি সার্টেন ইকুইভ্যালেন্ট আছে 0.60। পঞ্চম বছরে ক্যাশ ফ্লো হচ্ছে 15,000 টাকা এবং কি পঞ্চম বছরের সার্টেন ইকুইভ্যালেন্ট হচ্ছে 0.50। এই দুইটা আমরা যখন নেট প্রেজেন্ট ভ্যালু বের করতাম কি করতাম, এই যে ক্যাশ ফ্লোর সাথে আমরা সার্টেন ইকুইভ্যালেন্ট যোগ করতাম। যোগ করার পর নিচে 1 প্লাস এই যে রিস্ক ফ্রি রিটার্ন বা ডিসকাউন্ট রেট, এটাকে আমরা যোগ করে প্রথম বছরের জন্য হোল টু দি পাওয়ার 1, দ্বিতীয় বছরের জন্য 2, তৃতীয় বছরের জন্য 3 এভাবে দিয়ে নেট প্রেজেন্ট ভ্যালু বের করতাম। কিন্তু এখানে দেখেন প্রশ্নে সিএফএটি দেওয়া আছে, সার্টেন ইকুইভ্যালেন্ট দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালু এট দ্য রেট অফ 10%। এটা হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর অথবা পিবি ফ্যাক্টর। এই পিবি ফ্যাক্টর দেওয়া থাকলে প্রেজেন্ট ভ্যালু অন্যভাবে বের করতে হয়। তো আজকে দেখাবো যদি প্রশ্নে সিএফএটি দেওয়া থাকে বা ক্যাশ ফ্লো দেওয়া থাকে, সার্টেন ইকুইভ্যালেন্ট দেওয়া থাকে এবং প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকে, প্রেজেন্ট ভ্যালু বা পিবি ফ্যাক্টর বা ডিসকাউন্ট ফ্যাক্টর যদি দেওয়া থাকে, কিভাবে নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে হয়। তা আমাদের রিকোয়ারমেন্টগুলো কি কি দেখেন। যারা 2 নম্বর 3 নম্বর ক্লাসগুলো দেখছেন তাদের জন্য এটা ইজি হবে। দ্য রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ইজ 10%। দেখেন এটা হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 10%, ঠিক আছে। কম্পিউট দ্য নেট প্রেজেন্ট ভ্যালু, নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে আমাদেরকে, নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তারপর অ্যাড IRR ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্নের এই তৃতীয় ক্লাসে আমি দেখাইছিলাম IRR ইন্টারনাল রেট অফ রিটার্নের সূত্র এবং কি অ্যাপ্লাই কিভাবে করতে হয়। শুড দ্য প্রজেক্ট বি অ্যাকসেপ্টেড অর নট, এই প্রজেক্টকে আমরা অ্যাকসেপ্ট করব নাকি করব না, এটা আমরা এখন সিদ্ধান্ত দেব। আচ্ছা, আমরা একটা সলিউশনে যাই। শুরুতে আমরা প্রেজেন্ট ভ্যালু বের করব, নেট প্রেজেন্ট ভ্যালু বের করব, তারপর IRR ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করব, তারপর আমরা একটা কমেন্ট করব এটা কি গ্রহণ করব নাকি করব না। আচ্ছা, এটা করার জন্য আমাদেরকে 8টা কলাম করতে হবে, 8টা কলাম করতে হবে আর 7টা সারি করতে হবে। কেন 8টা কলাম করব আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা কলাম করবেন আর সারি করবেন। যত বছর আছে তার থেকে 2টা বেশি। আমার অঙ্ক আছে কয় বছরের, 5 বছরের। 5 বছর থেকে আমি 2টা বেশি করলে 6টা 7টা, মোট 7টা সারি হবে। যত বছর অঙ্ক তার থেকে 2টা বেশি সারি করবেন আর 8টা কলাম করবেন। এখন হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু। সর্বপ্রথম আমাদের রিকোয়ারমেন্ট ছিল নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু করার জন্য কতটুকু করা প্রয়োজন আমি দেখাচ্ছি। তাহলে প্রথম কলামে লিখলাম আমরা ইয়ার, দ্বিতীয় কলামে লিখবো সিএফএটি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, এগুলা তৃতীয় বছরের সার্টেন ইকুইভ্যালেন্ট অথবা সার্টেন ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর এগুলা। চতুর্থ বছর হচ্ছে অ্যাডজাস্টেড, চতুর্থ কলাম হচ্ছে অ্যাডজাস্টেড সিএফএটি। তারপর পঞ্চম কলাম হচ্ছে পিবি ফ্যাক্টর অফ এট দ্য রেট অফ 10%। তারপর হচ্ছে পিবি
প্রেজেন্ট ভ্যালু এই 6 নাম্বার কলাম পর্যন্ত আমরা করব কার জন্য শুধু নিট প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য তারপর 7 নাম্বার 8 নাম্বার কলাম এটা আমি পরে দেখাবো আপনাদেরকে এটা কেন করতে হয় এক্সট্রা এটা নিজে থেকে করতে হয় এই পর্যন্ত আমরা করব কি নিট প্রেজেন্ট ভ্যালুর জন্য এই যে পিবি মানে প্রেজেন্ট ভ্যালু আচ্ছা তাহলে প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর চতুর্থ বছর পঞ্চম বছর আমরা লিখে নিলাম লিখে ভ্যালুগুলা বসাই দিই আমাদের সার্টেন ইকুইভ্যালেন্ট প্রথম বছর ছিল 20,000 দ্বিতীয় বছর 60,000 তৃতীয় বছর 40,000 চতুর্থ বছর 30,000 পঞ্চম বছরে 15,000 এর সার্টেন ইকুইভ্যালেন্টগুলো এই যে সার্টেন ইকুইভ্যালেন্টগুলো আমরা এভাবে লিখে দেব লিখে দেওয়ার পর আমরা কি করব 4 নাম্বার কলামে এসে গুণ করে দেব এই যে 2 নাম্বার কলাম এবং 3 নাম্বার কলাম গুণ করব কারণ আমরা জানি 3 নাম্বার ক্লাসে কিভাবে প্রেজেন্ট ভ্যালু বের করতে আমি কিন্তু দেখিয়েছিলাম যে কি করছিলাম এই যে a1 * সার্টেন ইকুইভ্যালেন্ট এই যে সার্টেন ইকুইভ্যালেন্টের সাথে আমরা ক্যাশ ফ্লোগুলো গুণ করছিলাম সেম এখানে সেম কাজ করছে 4 নাম্বার কলামে এসে 2 নাম্বার কলাম এবং 3 নাম্বার কলামে যে 2 নাম্বার কলাম এগুলা 3 নাম্বার কলাম এগুলা গুণ করছে 20,000 টাকা যদি আপনি 0.95 দ্বারা গুণ করেন 19,000 টাকা আসবে 60,000 টাকা যদি 0.80 দ্বারা গুণ করেন 48,000 টাকা আসবে এভাবে গুণ করছে তাহলে অ্যাডজাস্টেড সিএফএটি মানে সমন্বিত ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স তারপর 5 নাম্বার কলামে পিভি ফ্যাক্টর @10% @10% কোনগুলা এই যে এগুলা প্রশ্নে যে দেওয়া আছে এগুলা সিরিয়ালি বসাই দিবেন প্রথম বছরে যেভাবে ছিল এভাবে বসাই দিবেন বসানোর পর আমরা কি করব ষষ্ঠ কলামে আইসা এই যে 4 নাম্বার কলামের সাথে 5 নাম্বার কলামের গুণ করব কি করব ষষ্ঠ কলামে 4 নাম্বার কলামের সাথে মানে অ্যাডজাস্টেড সিএফএটির সাথে পিভি ফ্যাক্টর এই যে পিভি ফ্যাক্টর এগুলা গুণ করব গুণ করার পর আমরা প্রেজেন্ট ভ্যালু পাবো প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর ইত্যাদি প্রত্যেকটা বছরের প্রেজেন্ট ভ্যালু পাবো তাইলে দেখেন এই যে সিএফএটি এখানে 19,000 টাকা আছে 19,000 টাকা যদি আমরা পিভি ফ্যাক্টর এই যে 0.909 দ্বারা গুণ করে আসবে 17,271 টাকা দ্বিতীয় বছরে আমাদের অ্যাডজাস্টেড সিএফএটি আছে 48,000 টাকা 48,000 টাকা যদি দ্বিতীয় বছরের যে পিভি ফ্যাক্টর বা ডিসকাউন্ট ফ্যাক্টর এটাকে বলে 0.826 দ্বারা গুণ করলে আসবে 39,648 টাকা এভাবে সবগুলা গুণ করবেন গুণ করলে আমরা প্রত্যেকটা বছরের প্রেজেন্ট ভ্যালু পাবো যে প্রথম বছরের প্রেজেন্ট ভ্যালু এটা দ্বিতীয় বছর এটা তৃতীয় বছর এটা চতুর্থ বছর এটা পঞ্চম বছর এটা এখন আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু প্রয়োজন না এখন আমরা কি এই পাঁচটা বছরের সবগুলা প্রেজেন্ট ভ্যালু যোগ করে আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাব এই যে টোটাল প্রেজেন্ট ভ্যালু কখন পাই সবগুলা যখন যোগ করি এই পাঁচটা বছরের প্রেজেন্ট ভ্যালু যখন যোগ করবেন টোটাল প্রেজেন্ট ভ্যালু আসবে কত 94,899 টাকা এই পর্যন্ত আমাদের কি এই যে নেট প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য প্রয়োজন এখন আমরা নেট প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা আমরা জানি এইভাবেও করা যায় নেট প্রেজেন্ট ভ্যালুর সূত্র আপনাদেরকে 3 নাম্বার ক্লাসে একটা দেখাইছিলাম আজকে আবার আরেকটা সূত্র দেখাচ্ছি এভাবেও করা যায় নেট প্রেজেন্ট ভ্যালু টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিও টোটাল প্রেজেন্ট ভ্যালু আমরা এখানে পেয়েছি কত 94,899 টাকা আর মাইনাসের মাইনাস এনসিও মানে নেট ক্যাশ আউটলে অথবা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বিনিয়োগ করছিলাম কত টাকা 1 লক্ষ টাকা এখানে বসালাম তো আমরা দেখতেছি যে এখানে প্লাসের ফিগার ছোট মাইনাসের ফিগার বড় ঠিক আছে তার মানে যদি আমরা এই যে 1 লক্ষ মাইনাসের 1 লক্ষ টাকাতে যদি প্লাসের 94,899 টাকা বাদ দেই তাহলে আমাদের কাছে মাইনাসের 5,101 টাকা থাকবে এটা হচ্ছে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু কত আসছে 5,101 টাকা নেগেটিভ ফিগার তাহলে দেখেন আমি কিন্তু এখনই বলতে পারবো যে এই প্রজেক্ট আমাদের গ্রহণ অ্যাকসেপ্ট করা উচিত না কারণ এই যে প্রথম যে ডিসকাউন্ট ফ্যাক্টরগুলো দেওয়া থাকবে প্রশ্নে এই যে এই প্রশ্নে যে ডিসকাউন্ট ফ্যাক্টরটা দেওয়া থাকে এইটা দ্বারা প্রেজেন্ট ভ্যালু বের করার পর প্রেজেন্ট ভ্যালু যদি নেগেটিভ আসে তাহলে আমরা কি এই প্রজেক্টটি আমরা উচিত নয় এই প্রজেক্টটা ভালো না বা এই প্রজেক্ট অ্যাকসেপ্ট করা উচিত নয় তাহলে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু পেলাম পেয়ে দেখলাম যে নেগেটিভ ফিগার আসছে তার মানে আমরা এখন থেকে বুঝতে পারলাম যে আমরা যখন কমেন্ট করব আমরা লিখব যে এই প্রজেক্ট আমার জন্য ভালো না এটা আমরা অ্যাকসেপ্ট করব না আচ্ছা ঠিক আছে এটা কমেন্টের জায়গায় বলবো এখন 2 নাম্বার রিকোয়ারমেন্ট কি বলছিল আইআরআর ইন্টারনাল রেট অফ রিটার্ন এই যে আইআরআর ইন্টারনাল রেট অফ রিটার্ন ইন্টারনাল রেট অফ রিটার্ন করার জন্য কি কি লাগে আমি একটু বলে দিচ্ছি 3 নাম্বার ক্লাসে আমরা ভালোভাবে দেখাইছিলাম আজকে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন ইন্টারনাল রেট অফ রিটার্নের সূত্রটা হচ্ছে a + c/c - d * v - a ঠিক আছে তাহলে a দ্বারা হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট c আর b দ্বারা হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট মানে দুইটা ডিসকাউন্ট রেট লাগবে তারপর হচ্ছে দুইটা প্রেজেন্ট ভ্যালু লাগবে প্রেজেন্ট ভ্যালুর মধ্যে c দ্বারা হচ্ছে পজিটিভ প্রেজেন্ট ভ্যালু আর d দ্বারা হচ্ছে নেগেটিভ প্রেজেন্ট ভ্যালু তাহলে দেখেন আমরা এখানে একটা ডিসকাউন্ট রেট পাইছি কত পার্সেন্ট আমরা এখানে ডিসকাউন্ট রেট পাইছিলাম এই যে প্রশ্নে দেওয়া আছে কত পার্সেন্ট দেখেন এই যে 10% এর একটা ডিসকাউন্ট রেট দেওয়া আছে ঠিক আছে
আর একটা কি পাইছি, একটা ডিসকাউন্ট রেট পাইছি, আর একটা পাইছি নেগেটিভ প্রেজেন্ট ভ্যালু পাইছি। এই যে নেগেটিভ প্রেজেন্ট ভ্যালুর ফিগার পাইছি, এই যে টোটাল প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ একটা ফিগার পাইছি। আর একটা কি পাইছি, ডিসকাউন্ট রেট, এই যে প্রশ্নে 10% দেওয়াই ছিল 10%, এটা। এখন আরো দুইটা আমাদের কি লাগবে, আরো একটা ডিসকাউন্ট রেট লাগবে, আরো একটা পজিটিভ কি লাগবে, পজিটিভ নেট প্রেজেন্ট ভ্যালু ফিগার লাগবে। তা আমরা জানি যে এখন আমাদের পজিটিভ প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর কি পরিমাণ কমাই দেব, পার্সেন্টেজ কমাবো। এই কথাটা বারবার মনে রাখবেন, পজিটিভ ভ্যালুর জন্য পার্সেন্টেজ কমানো হয় আর নেগেটিভ ভ্যালুর জন্য পার্সেন্টেজ বাড়ানো হয়, একটা কথা মনে রাখলে হবে। তাইলে এই 10% দিয়ে আমাদের কি নেগেটিভ প্রেজেন্ট ভ্যালু আছে, এই যে 10% ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে যখন আমরা কাউন্ট করছি তখন আমাদের কি নেগেটিভ প্রেজেন্ট ভ্যালু আসছে। এখন আমাদের আরেকটা প্রেজেন্ট ভ্যালু পজিটিভ দরকার, তার জন্য আমরা কি পার্সেন্টেজ কমাই দেব, ডিসকাউন্ট ফ্যাক্টর কমিয়ে দেবো, যে 10% মিনিমাম 5% ডিফারেন্স রাখবেন। তো এখানে 10% প্রশ্নে দেওয়া ছিল, এখান থেকে আমি 5% কমাই দিলে আরো 5% থাকে। যদি এটা আমার পজিটিভ ভ্যালু আসতো 10%, আমি নেগেটিভ ভ্যালুর জন্য আমি 15% নিতে পারতাম, 20%, 25% নিতে পারতাম, মিনিমাম 5% ডিফারেন্স থাকবেন বা 4%। তাহলে যেহেতু 10% নেগেটিভ আইসে, পজিটিভের জন্য আমরা পার্সেন্টেজ কমাই, তাহলে 5% ডিসকাউন্ট ফ্যাক্টর ধরলাম 5%, এই ভ্যালুগুলো আসে। এই ভ্যালুগুলো কিভাবে বের করতে হয় আমি দেখাই দিচ্ছি সূত্র। এখন পজিটিভ নেট প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য আমরা যখন পার্সেন্টেজ কমাই দেবো 10% থেকে, এখন আমরা 5% আসলাম, 5% ডিসকাউন্ট ফ্যাক্টর কত আসে। ডিসকাউন্ট ফ্যাক্টর ক্যালকুলেট করার সূত্রটা হচ্ছে কি 1 ভাগ 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। এখানে আপনি আইও লিখতে পারেন, আর জায়গায় কোনো সমস্যা নেই, এটা হচ্ছে ডিসকাউন্ট রেট বা পার্সেন্টকে বোঝায়। এই 1 এর 1 ভাগের ভাগ, এটা সূত্রের 1 প্লাস এর প্লাস, এই যে ডিসকাউন্ট ফ্যাক্টর আমরা কত পার্সেন্ট আসছে 5%, পার্সেন্টেজ সূত্রের জন্য 100 দ্বারা ভাগ করলে 0.05 আসে, প্রথম বছরের জন্য 1। এই প্রত্যেকটা বছরের জন্য এই ভিতরের ফরম্যাটটা ঠিক থাকবে, শুধু হোল টু দি পাওয়ার এই বছরটা চেঞ্জ হবে, যে দ্বিতীয় বছরের জন্য দ্বিতীয়, তৃতীয় বছরের জন্য তৃতীয়, চতুর্থ বছরের জন্য 4, পঞ্চম বছরের জন্য 5, কিন্তু ভিতরে সব ঠিকই থাকবে। তো এইভাবে ক্যালকুলেশন করলে আমাদের এই ভ্যালুগুলো আসবে। তো এই ভ্যালুগুলো জাস্ট আপনারা বসাই দিবেন, এই যে সেম এই ক্যালকুলেশনগুলো দেখেন, এই যে সেম এখানে আমি যেভাবে ক্যালকুলেশন এই ভ্যালুগুলো আসছে, ভ্যালুগুলো আমরা বসাই দিলাম। বসানোর পর এটাকে আমরা কি করব, এই যে এই 7 নাম্বার কলামে তো আমরা আবার একটা নতুন একটা পার্সেন্টেজ বসালাম না, এই পার্সেন্টেজের এই ডিসকাউন্ট ফ্যাক্টর বা পিভি ফ্যাক্টর দিয়ে আমরা আবার কাকে গুণ করব, যে অ্যাডজাস্টেড CF80, এই যে অ্যাডজাস্টেড CF80 আছে না, এটাই গুণ করব, করলে আমরা প্রেজেন্ট ভ্যালু পাবো, প্রত্যেকটা বছরের আরেকটা নতুন করে প্রেজেন্ট ভ্যালু পাবো। তাহলে এই যে 8 নাম্বার কলামে এসে কি করলাম, 4 × 7, এই যে 7 নাম্বার কলামে কি আছে, 4 নাম্বার কলামে আছে অ্যাডজাস্টেড CF80, আর 7 নাম্বার কলামে আছে নতুন একটা পিভি ফ্যাক্টর, ডিসকাউন্ট ফ্যাক্টর অথবা পিভি ফ্যাক্টর। এটা দ্বারা যদি আমরা 4 নাম্বার কলামকে গুণ করি, করলে এই ভ্যালুগুলো পাবো, 5 বছরের জন্য আবার 5টা প্রেজেন্ট ভ্যালু পাবো। এই সবগুলো প্রেজেন্ট ভ্যালু যোগ করলে আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালু পাবো কত, 1,06,510 টাকা। দেখেন এখন আমার টোটাল প্রেজেন্ট ভ্যালু আসছে কত টাকা, 1,06,510 টাকা। আমরা নেট প্রেজেন্ট ভ্যালু বের করার সূত্রটা আমরা জানি কি, নেট প্রেজেন্ট ভ্যালু, টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিও। এনসিও মানে নেট ক্যাশ আউটলে অথবা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ। তাহলে আমার বিনিয়োগ ছিল 1 লক্ষ টাকা, আর এখানে টোটাল প্রেজেন্ট ভ্যালু আছে কত টাকা, 1,06,510 টাকা। তাহলে 1,06,510 টাকা থেকে যদি 1 লক্ষ টাকা বাদ দিই, আরো 6,510 টাকা পজিটিভ থাকবে। এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি, এই যে নেট প্রেজেন্ট ভ্যালু এট দ্য রেট অফ 5%, ডিসকাউন্ট ফ্যাক্টর যখন আমরা 10% থেকে 5% এ নিয়ে আসছি পজিটিভ ভ্যালুর জন্য, নেট প্রেজেন্ট ভ্যালু টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিও, টোটাল প্রেজেন্ট ভ্যালু আমার আসছে কত টাকা, 1,06,510 টাকা, মাইনাস এনসিও নেট ক্যাশ আউটলে বা বিনিয়োগ ছিল 1 লক্ষ টাকা, বাদ দিলে আমার থাকতেছে 6,510 টাকা। তাহলে কিন্তু আমরা 4টা ভ্যালু পেলাম, 4টা মান পেয়ে গেলাম। দেখেন এক IRR ইন্টারনাল রেট অফ রিটার্ন করার জন্য 4টা ভ্যালু, 4টা জিনিসের প্রয়োজন উপাদান। এক হচ্ছে একটা পজিটিভ নেট প্রেজেন্ট ভ্যালু প্রয়োজন, এটা আমরা পেয়েছি, একটা নেগেটিভ নেট প্রেজেন্ট ভ্যালু প্রয়োজন, এটাও পেয়েছি, একটা হায়ার ডিসকাউন্ট রেট প্রয়োজন, একটা হায়ার ডিসকাউন্ট ফ্যাক্টর রেট প্রয়োজন। এই যে হায়ার মানে এই যে 10%, এটা হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট। তারপর আমাদের প্রয়োজন হচ্ছে আমরা 5% এ নিচে, এটা হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট। ঠিক আছে, এখন আমরা সূত্রটা বসিয়ে লিখে মানগুলো বসিয়ে করে ফেলবো। এই যে ওই নো ইন্টারনাল রেট অফ রিটার্ন IRR, এটা সূত্র হচ্ছে A প্লাস C/C মাইনাস D ইন্টু B মাইনাস A। এখানে দেখেন A হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট 5% 0.05, B হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট 10%, প্রশ্নে যেটা দেওয়া ছিল 0.10, C হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু অফ লোয়ার ডিসকাউন্ট রেট, অথবা সিটা হচ্ছে পজিটিভ ভ্যালু লিখতে পারেন, অথবা লোয়ার ডিসকাউন্ট রেটে যেটা আসছে ওইটা লিখতে পারেন কত টাকা, 6,510 টাকা। ডি হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু অফ হায়ার ডিসকাউন্ট রেট বা নেট প্রেজেন্ট ভ্যালু অফ নেগেটিভ ফিগার বা নেগেটিভ নেট প্রেজেন্ট ভ্যালু, এটাও লিখতে পারেন কত টাকা, -5,110
1 টাকা। এখন জাস্ট আমরা দেখে দেখে ভ্যালু করে এখানে বসাই দেব। এ হচ্ছে কত 0.05 প্লাস এ প্লাস, সি এর মান হচ্ছে 6510 টাকা, সি এর মান 6510 টাকা, মাইনাসের মাইনাস আর ডি এর মানটাই মাইনাসের, এই যে ডি এর মান মাইনাসের 5101, এই যে ব্র্যাকেট দিয়ে মাইনাসের 5101 লিখলাম ইনটু বি এর মান হচ্ছে 0.10 মাইনাস এ এর মান হচ্ছে 0.05। এখন আপনারা এর যে ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশনটা কিভাবে করবেন এটা আপনারা অবশ্যই জানেন। ক্যালকুলেশন করার পর সর্বশেষ আমাদের আসবে 0.0780। এটাকে আমরা পার্সেন্টেজে নেওয়ার জন্য 100 দ্বারা গুণ করলে অর দিয়ে এখানে আনসার দিলে হবে, অর দিয়ে 100 দ্বারা যদি গুণ করি তাহলে 7.80 আসবে। তাহলে আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন আসছে 7.80। কিন্তু আমাদের প্রশ্নে একদম সর্বপ্রথম প্রশ্নে দেওয়া ছিল ডিসকাউন্ট ফ্যাক্টর বা ডিসকাউন্ট রেট, রিস্ক ফ্রি রেট কত পার্সেন্ট? 10%। তাহলে 10%, কিন্তু ওই 10%-এর নিচে এখনো রয়ে গেছে, ওইটার উপরে যায় নাই। এই হচ্ছে এক শর্ত। 1 নাম্বার শর্ত রয়েছে যে প্রথম ডিসকাউন্ট রেট যেটা প্রশ্নে দেওয়া ছিল 10%, ওইটা দিয়ে যখন আমরা পিবি বা নেট প্রেজেন্ট ভ্যালু বের করছি আমাদের নেগেটিভ ফিগার আসছে। এটা দেখে আমরা বুঝতে পারি যে এই প্রজেক্ট আমাদের জন্য অ্যাকসেপ্টেবল নয়, এটা আমরা অ্যাকসেপ্ট করব না। এগুলো 1। 2 নাম্বার হচ্ছে আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। আমাদের প্রশ্নে যে ডিসকাউন্ট ফ্যাক্টর বা রিস্ক ফ্রি রিটার্ন দেওয়া ছিল 10%, ওইটার কাছে এটা আসতে পারে নাই, ওইটা থেকে এটা ছোট। যেমন এটা হচ্ছে 7.80, ওইটা এই 10% থেকেও ছোট। তাহলে এই দুইটা শর্তেই আমরা বলতে পারি যে এটা কি অ্যাকসেপ্টেবল নয়। ঠিক আছে, তার ডিসিশন আমরা দিয়ে দিব। দ্য প্রজেক্ট শুড নট বি অ্যাকসেপ্টেড বিকজ ইটস নেট প্রেজেন্ট ভ্যালু ইজ নেগেটিভ। নেগেটিভ বলতে পারেন যে পরবর্তী যে আমরা প্রেজেন্ট ভ্যালু বের করছি ওইটা তো পজিটিভ আছে, ওইটা আমরা আমাদের সুবিধার জন্য একটা ভ্যালু বের করছি এবং একটা পার্সেন্টেজ ধরে নিয়েছি। কিন্তু প্রশ্নে যে ডিসকাউন্ট ফ্যাক্টরটা দেওয়া থাকবে ওইটা দ্বারা নেট প্রেজেন্ট ভ্যালু বের করার পর যদি প্রেজেন্ট ভ্যালুটা পজিটিভ আসে তাহলে এটা অ্যাকসেপ্টেবল, আর যদি নেট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ আসে তাহলে এটা অ্যাকসেপ্টেবল নয়। তাহলে যেহেতু প্রথমে আমরা নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করছিলাম, প্রশ্নে ডিসকাউন্ট ফ্যাক্টর দেওয়া ছিল যেটা, ওইটা দিয়ে আসার পর দেখছিলাম যে ওইটা নেগেটিভ আসছে, এই কারণে আমরা অ্যাকসেপ্ট করব না। আশা করি বুঝতে পারছেন। এই ক্লাসটা যদি বুঝে থাকেন কমেন্ট করে জানিয়ে দেবেন ক্লাসটা কেমন লাগলো। আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় আসে, ক্লাসগুলো শেয়ার করে দেবেন সকলের মাঝে। আর আমি যতগুলো ক্লাস দিয়েছি এই ক্লাসগুলো যদি আপনারা একটু দেখেন, ভালোভাবে প্র্যাকটিস করেন, এর মধ্য থেকে সি পার্টে একটা 10 নম্বরের প্রশ্ন পাবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আরো ক্লাস দেবো, কারণ এই অধ্যায়টা হচ্ছে দুইটা চ্যাপ্টারের সমন্বয়, একটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস। ক্যাপিটাল বাজেটিং এর আর একটা বা দুইটা ক্লাস দেবো, দেওয়ার পর আমরা রিস্ক অ্যানালাইসিসের ক্লাস দেবো। তবে ক্যাপিটাল বাজেটিং থেকেই বেশি প্রশ্ন আসে।